আমাদের এবারের আলোচনা একটু ম্যাথমেটিক্যাল। আমরা কিছুটা বীজগণিতের বিষয়গুলো এখানে হয়তো নিয়ে আসব, তবে ভয় পাবার কিছু নেই, এটা তুলনামূলকভাবে ইজি। আমাদের ক্যালকুলেশন বিভিন্ন রকমের থাকতে পারে, যেমন এখানে বলা হচ্ছে এ তার সাথে বি এর ভ্যালুটা যোগ হবে এবং তার সাথে সি এর ভ্যালুটা গুণ হবে। এটাকে যদি আমরা এখন সূত্র হিসেবে নিয়ে আসতে চাই, তাহলে আমরা সমান চিহ্ন দিচ্ছি, তাহলে এ এর যে ভ্যালু আছে তারপর সেখানে আমরা যোগ চিহ্ন দিচ্ছি, তারপর বি এর ভ্যালু, তার সাথে এবার গুণ চিহ্ন দিচ্ছি, আমরা সি এর যে ভ্যালুটা আছে দিয়ে দিলাম, এটা 7 চলে আসলো। কিন্তু হোয়াট ইফ এখানে যদি ব্র্যাকেট থাকে? এখন ব্র্যাকেট বলতে আমরা বিভিন্ন রকমের ব্র্যাকেটের সাথে অভ্যস্ত হয়ে আছি ম্যাথমেটিক্সে, যারা আমরা প্রাইমারি এবং ইন্টারমিডিয়েট লেভেলে করেছি, প্রাইমারি, সেকেন্ডারি এবং ইন্টারমিডিয়েট লেভেলে। সেক্ষেত্রে আমাদের স্কোয়ার ব্র্যাকেট, বা আমরা এটাকে জানি থার্ড ব্র্যাকেট হিসেবে, তারপর কার্লি ব্রেস, সেকেন্ড ব্র্যাকেট, তারপর ফার্স্ট ব্র্যাকেট যেটা হচ্ছে প্যারেন্থেসিস। তো এই ব্র্যাকেটগুলো, এতগুলো ব্র্যাকেটের সাথে ব্যবহারে অভ্যস্ত হলেও এক্সেলে শুধুমাত্র একটি ব্র্যাকেটই সূত্রের ক্ষেত্রে আমরা বেশি ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে প্যারেন্থেসিস, অর্থাৎ আমরা যেটাকে ফার্স্ট ব্র্যাকেট বলি। তো ব্র্যাকেটের ব্যবহার ওভাবেই করা যায়, সমান চিহ্ন দিচ্ছি, এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, তারপর আমরা প্রথম ভ্যালু তার সাথে যোগ করছি বি এর ভ্যালুটা, তার সাথে এখন ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা গুণ করছি হচ্ছে সি এর ভ্যালুটা। এখানে দেখেন ওপরে ভ্যালু এসেছিল 7, কিন্তু এটার ভ্যালু আসলো 9। তাহলে দুটো ক্যালকুলেশনের মধ্যে কিন্তু ডিফারেন্ট। তো আমাদের ক্ষেত্রে এখানে যেখানে যেখানে ব্র্যাকেট ব্যবহার করার প্রয়োজন সেখানে ব্র্যাকেট ব্যবহার করতে হবে। এখন যদি ক্যালকুলেশনের যে অর্ডার আছে সেখানে যদি আসি, কারণ প্রচুর আমাদের এখানে অপারেশন আছে, তার ভেতরে আমরা দেখেছি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্ট, নেগেশন, তারপর পাওয়ার দেয়া। তো সবার আগে এক্সেল যেগুলোকে ইভ্যালুয়েট করে সেগুলো হচ্ছে প্যারেন্থেসিস, মানে ব্র্যাকেটের ভেতরে যে ক্যালকুলেশনগুলো সেটা সবার আগে হবে। এবং ব্র্যাকেটের মধ্যে কোনটা সবার আগে হবে সেটা হচ্ছে এক্সপোনেন্ট, অর্থাৎ পাওয়ার যেগুলো দেয়া আছে সেটা তারপরে হবে। তারপরে কোনগুলো হবে? নেগেশনগুলো হবে, যে সামনে যদি মাইনাস সাইন দেয়া থাকে কোনো ভ্যালুর, সেই নেগেশনটা হবে। তারপরে হবে হচ্ছে পার্সেন্টেজ, যেগুলো ক্যালকুলেশন করা হচ্ছে সেগুলো, তারপর মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, এবং সব শেষে হচ্ছে যোগ এবং বিয়োগের কাজ। তো এই অর্ডারটা ফলো করে গেলে, বা এই অর্ডারটা বুঝতে পারলে আমাদের সেইভাবে কোন জায়গাতে ব্র্যাকেট হবে, কোন জায়গাতে ব্র্যাকেট হবে না, এটা আমরা ডিসাইড করে ফেলতে পারি। আমরা দুটো উদাহরণ এখানে দেখার চেষ্টা করি। ফি ক্যালকুলেশন আমরা বলছি, আমরা যদি এইখানে ধরা যাক একটি স্কুলের প্রতি মাসে কত ভাড়া নেওয়া হয় বা বেতন নেওয়া হয়, সেক্ষেত্রে দেখি যেমন রিসিভেবল অ্যামাউন্ট, মানে যে টাকাটা এই মাসে পাওয়া যাবে, ধরা যাক প্রতি মাসে স্টুডেন্ট যারা আছে তারা এখানে হচ্ছে 450, তারা বেতন দেয় হলো, আমরা যদি এখানে গুণ করে দিই, বেতন দেয় হচ্ছে 750, কিন্তু তার সাথে কিন্তু তার আবার বাস ভাড়াটাও দেয়। তো অ্যাকচুয়াল বেতনটা হচ্ছে যে তাদের যে বাস ভাড়াটা আছে সেটাও তাদেরকে দিতে হবে। সেক্ষেত্রে অর্থাৎ আমাদের এই 750 এবং 200 এই দুটো যোগ হবে। তো দেখা যাচ্ছে যে এখানে যোগ করার ক্ষেত্রে আমরা যদি সরাসরি যোগ করে দিই এখানে, তাহলে ঘটনাটা যেটা ঘটবে, আগে C4টা গুণ হবে, C4 এর সাথে C9 গুণ হবে, তারপরে এই ভ্যালুটাকে যোগ হবে। এতে ক্যালকুলেশন কিন্তু কারেক্ট আসবে না। কিন্তু আমরা যদি বলে দেই যে C9 এবং C10 দুটো মিলিয়ে যোগ হবে, অর্থাৎ 950 হবে, তারপর সেটা 450-এর সাথে গুণ হবে। আচ্ছা, এইবার এখান থেকে আবার আরও কিছু যোগ হবে। গত মাসে কিছু বেতন বাকি ছিল, কিছু মানুষের বাস ভাড়া বাকি ছিল। তাহলে এটা কিভাবে করতে পারি? যাদের বেতন বাকি তাদেরকে সিলেক্ট করলাম, তারপরে মাল্টিপ্লিকেশন সাইন দিচ্ছি আমরা, এনাদের বেতন বাকি আছে, তার সাথে আবার যোগ করছি আমরা যাদের বাস ভাড়া বাকি আছে তাদেরকে আবার এখানে এখানে গুণ করে দিচ্ছি। তাহলে এই মাসের টোটাল সকলের বেতন এবং বাস ভাড়া মিলিয়ে, তারপর হচ্ছে গত মাসে যাদের বেতন বাকি আছে এবং গত মাসে যাদের বাস ভাড়া বাকি আছে, এবং এটা ক্যালকুলেশন করলে এটা চলে আসবে। বাট এই ক্ষেত্রে যদি সিম্পলি এই
এই আমাদের প্যারেনথেসিস না দেয়া হতো তাহলে কিন্তু অনেক কম একটা ভ্যালু আসতো এবং এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু নয় এবং এক্ষেত্রে হিসেবে একটা গোলমাল হতো।